ঘড়ির কাঁটা টিকটিক করছে আর ঠিক এই মুহূর্তে বিশ্ববিখ্যাত সাদা বাড়িটির সিচুয়েশন রুমে বসছে মার্কিন ডিফেন্স কাউন্সিলের অতি গোপনীয় যুদ্ধকালীন বৈঠক। অপারেশন এপিক ফিউরি অতীত, এবার লক্ষ্য ইরানকে গুড়িয়ে দিতে অপারেশন স্লেজ হ্যামারের চূড়ান্ত ব্লুপ্রিন্ট। ঠিক একই সময় বেজিং এ শি জিনপিং এর মুখোমুখি বসছেন ভ্লাদিমির পুতিন। আন্তর্জাতিক তেল বাজার থেকে মার্কিন ডলারকে এক ঝটকায় গায়েব করে দেওয়ায় শেষ দলিলে সই করতে একদিকে পরমাণু কেন্দ্রে ড্রোন হামলা, অন্যদিকে ডলার বনাম রুবেল ইউয়ানের এই ত্রিমুখী মহাযুদ্ধ। আগামী 24 ঘন্টায় কি তবে ধ্বংসের দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা পৃথিবীর ইতিহাস বদলে যেতে চলেছে? আর এই বিশ্বযুদ্ধের আগুনে ভারত কতটা নিরাপদ? বাজার খুলতেই রেকর্ড হারে ধস নেমেছে টাকার দরে। বিদেশি বিনিয়োগকারীরা মাত্র কয়েক দিনে ভারতীয় বাজার থেকে তুলে নিয়েছে 2 লক্ষ কোটি টাকারও বেশি। প্রতি মুহূর্তে বাজার থেকে উধাও হচ্ছে আরো 10,000 কোটি টাকা। গ্লোবাল এনার্জি ক্রাইসিস আর ডলারের এই মহাপতনের মাঝে দাঁড়িয়ে ভারতের সংবেদনশীল অর্থনীতি কি পারবে এই জোরালো অভিঘাত সামলাতে, নাকি এক লহমায় তছনছ হয়ে যাবে আমাদের চেনা বাজার? খেলা এবার সত্যিই মারাত্মক। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। আগামী 24 ঘন্টা গোটা দুনিয়ার জন্য চরম তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সোজা কথায় বললে বিশ্বের 3 মহাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়া এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে তারা বড় কোনো সিদ্ধান্ত নিতে পারে। ট্রাম্প বেজিং ছাড়ার পরে ইতিমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছে গিয়েছেন। সেখানে মস্কো আর বেজিং এর মধ্যে একটা বড়সড় চুক্তি হতে চলেছে, যাতে সই করবেন শি জিনপিং আর পুতিন। ঠিক তখন এই চুক্তিতে স্বাক্ষর হবে, ঠিক সেই মুহূর্তেই ওয়াশিংটনের সিচুয়েশন রুমে বসছে মার্কিন ডিফেন্স কাউন্সিলের হাই প্রোফাইল বৈঠক। পেন্টাগন যে সংকটের দিকে হোয়াইট হাউসের নজর টানছে তা নিয়ে আলোচনা শুরু হবে। মার্কিন প্রেসিডেন্টকে এখন সিদ্ধান্ত নিতে হবে, নতুন করে যুদ্ধ শুরু হবে নাকি হবে না। তবে এর ঠিক আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে ইঙ্গিতগুলো দিয়েছেন তা একেবারে পরিষ্কার। অপারেশনের নাম বদলে দেওয়া হচ্ছে। আইনি শিলমোহর দিয়ে আগামী 60 দিনের জন্য আমেরিকাকে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। এই সিদ্ধান্তের কথা মার্কিন কংগ্রেসকেও জানিয়ে দেওয়া হচ্ছে। এবারের হামলাটা হবে চৌতরফা। রাশিয়া, চীন আর ইরান একজোট হয়ে ইরানকে যে বাড়তি শক্তি যোগাচ্ছে, সেই সমীকরণটাকে এবার নিজেদের অনুকূলে আনতে চাইছে ওয়াশিংটন। আমরা যা বলছি, যা বলবো, সবটাই বিশ্বের প্রথম সারির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে বলছি। আপনারা স্ক্রিনে একের পর এক সেই খবর দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা খবর আপনারা গুগল সার্চে টাইপ করে পড়ে নিতে পারেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রাইটার্সের খবরে 3টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। 1, ওয়াশিংটন ইরানের উপর চাপ বাড়াচ্ছে। 2, চীন চাইছে যুদ্ধ ছড়িয়ে না পড়ুক এবং হরমুজ খোলা থাকুক। 3, রাশিয়া প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে পশ্চিমের 1 নম্বর শক্তির সামরিক পদক্ষেপের সমর্থন করছে না। রয়টার্স এবং দ্য গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী রাশিয়া চীন সম্পর্ক এখন আরো ঘনিষ্ঠ হচ্ছে। বেজিং এর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পুতিন নিজেই বলেছেন মস্কো এবং বেজিং পারস্পরিক সার্বভৌমত্ব রক্ষায় একে অপরকে সমর্থন করবে। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। চীন ইরানের তেলের বড় ক্রেতা, রাশিয়া ইরানের কৌশলগত অংশীদার, ওয়াশিংটন ইরানের প্রধান প্রতিপক্ষ। ডোনাল্ড ট্রাম্প চীন সফরে গিয়ে সদ্য শি জিনপিং এর সঙ্গে ইরান নিয়ে দীর্ঘ আলোচনা সেরেছেন। মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন শি তাকে আশ্বাস দিয়েছেন যে চীন ইরানকে সাময়িক সহায়তা দেবে না। এটা হলো একটা দিক। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়েছে পরিস্থিতি যদি আরো বিগড়ে যায় কিংবা পেন্টাগনের পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনার বদলে যদি সংযুক্ত আরব আমিরশাহী সৈন্যরা ইরানের ভেতরে ঢোকার চেষ্টা করে, তবে ফল হবে ভয়ানক। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তখন তারা আর শুধু হামলা করবে না, গোটা উপসাগরীয় অঞ্চলটাই নিজেদের কবজায় নিয়ে নেবে। এই মুহূর্তে বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র হয়ে উঠেছে চীন। মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও ইউরোপের তাবর রাষ্ট্র নেতারা ইতিমধ্যেই বেজিং সফর করে গেছেন। খোদ মার্কিন প্রেসিডেন্টও গেছেন। চীন আমেরিকার সামনে উপসাগরীয় দেশগুলোকে নিয়ে তাদের অর্থনৈতিক বিস্তারের ব্লুপ্রিন্ট সাফ জানিয়ে দিয়েছে। এমনকি তাইওয়ান ইস্যুতেও তারা কোনো সমঝোতার মুডে নেই। ঠিক এই আবহেই
ইরানের হুঁশিয়ারি সবচেয়ে বেশি চমকে দেওয়ার মতন। তাদের নিশানা এখন সরাসরি মার্কিন ফৌজ আর উপসাগরীয় দেশগুলো। ইরানের রেভলিউশনারি গার্ডসের মুখপাত্র সরাসরি মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের আমার পরামর্শ, ওমান উপসাগরে তাদের যুদ্ধ জাহাজগুলো কবরস্থানে পরিণত হওয়ার আগেই তারা যেন পিছু হটে। আমেরিকার এই অর্থনৈতিক এবং সামরিক অবরোধ আসলে একটা যুদ্ধ ঘোষণার শামিল, আর নিজেদের রক্ষা করার স্বাভাবিক অধিকার আমাদের রয়েছে। পরিস্থিতি কতটা গম্ভীর বুঝবেন খোদ মার্কিন প্রেসিডেন্টের একটা পোস্টে। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানের একটা ম্যাপ টুইট করেছেন। সেই ম্যাপে ইরানের চারপাশ থেকে হামলার ব্লুপ্রিন্ট স্পষ্ট। ছোট্ট ক্যাপশনে প্রেসিডেন্ট লিখেছেন, ঘড়ির কাঁটা টিকটিক করে এগিয়ে চলেছে, তার মানে সময় ফুরিয়ে আসছে। আজ এই মুহূর্তে গোটা দুনিয়ার সামনে দুটো বড় সংকট। প্রথমটা অর্থনৈতিক মন্দা, আর দ্বিতীয়টা তার সঙ্গে জড়িত জ্বালানি সংকট। কিন্তু এর চেয়েও বড় টেনশন তৈরি করেছে একদিকে রাশিয়া চীনের চুক্তি, আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টের ঘড়ির কাঁটা টিকটিক করার বার্তা। এই ত্রিমুখী সমীকরণ পুরো বিশ্ব জুড়ে একটা তীব্র আলোড়ন তৈরি করেছে। এখানে দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। একদিকে ট্রাম্পের সেই ম্যাপ এবং ফ্ল্যাগের ছবি, যা ইরানকে চারপাশ থেকে ঘিরে ফেলার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে ইরানের পাল্টা খোলাখুলি হুমকি। ইরান শুধু মুখেই বলেনি, তারা এক কদম এগিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইউএই যদি পারস্য উপসাগরে ইরানের নিয়ন্ত্রণে থাকা দ্বীপগুলোতে আক্রমণ বা দখল করার চেষ্টা করে, তখন ইরান চুপ করে বসে থাকবে না। তার পাল্টা আরব আমিরশাহী এবং বাহরাইনের উপকূলভাগ সম্পূর্ণ নিজেদের কবজায় নিয়ে নেবে। হঠাৎ এই দ্বীপ দখলের কথা আসছে কেন? কারণটা ফাঁস করেছেন খোদ ট্রাম্প প্রশাসনেরই এক প্রাক্তন পদস্থ কর্মকর্তা। দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর দাবি করেছেন, মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আরব আমিরাতকে নাকি সরাসরি সবুজ সংকেত দিয়ে বলা হয়েছে, যাও এবং দ্বীপগুলো দখল করো। স্ক্রিনে আপনারা সেই খবরটা দেখতে পাচ্ছেন। তার মানে চালটা বুঝুন, মার্কিন সেনা নিজে নামবে না, তারা লড়াইতে নামাতে চাইছে সংযুক্ত আরব আমিরশাহী ফৌজকে। এই খবর ছড়াতেই ইরান ফুঁসে উঠেছে। ট্রাম্প প্রশাসনের যেসব কর্মকর্তা ইউএইকে ইরানের লাওয়ান দ্বীপ দখল করতে উস্কানি দিচ্ছে, তাদের সরাসরি হুঁশিয়ারি পাঠিয়েছে তেহরান। ইঙ্গিতটা যে কতটা বিপজ্জনক তা বোঝা গেল গত রাত্রেই। আরব দেশগুলোর একমাত্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বারাকা নিউক্লিয়ার প্ল্যান্টে গত রাত্রে পরপর 3টি ড্রোন আছড়ে পড়েছে। অতএব খেলাটা আর শুধু কথার লড়াইয়ে আটকে নেই, বারুদ এবার জ্বলতে শুরু করেছে। বারাকা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিতে তৈরি 4টি APR-1400 রিঅ্যাক্টর চলে, যা থেকে 5600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। গোটা আমিরশাহীর 25% বিদ্যুতের যোগান আসে এই একটা কেন্দ্র থেকে। ভাবুন একবার, ইরান যদি সেখানে বড় কোনো বিপর্যয় ঘটিয়ে দেয়, তবে 7টি আমিরশাহী যেমন দুবাই, আবুধাবি, শারজাহ, আজমান, আল কোয়েন, রাস আল খাইমা, ফুজারাই নিয়ে গঠিত পুরো ইউএই রাতারাতি অন্ধকারে ডুবে যাবে। আবুধাবি হলো ইউএইর রাজধানী সবচেয়ে বড় আমিরশাহী, আর দুবাই হলো সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র। এদিকে বারাকায় যে 3টি ড্রোন হামলা চালিয়েছিল, তার মধ্যে 2টো ড্রোনকে মাঝ আকাশেই ধ্বংস করা গেছে, কিন্তু একটা ড্রোন সোজা গিয়ে আঘাত করেছে জেনারেটরে। আর এই ঘটনার পরেই মার্কিন প্রেসিডেন্ট চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে। ট্রাম্পের বার্তা সাফ, ইরান যদি শান্তি প্রক্রিয়ায় দ্রুত পা না বাড়ায়, তবে ধ্বংস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। আর এই শান্তি প্রক্রিয়া ব্যর্থ হলেই শুরু হবে ট্রাম্পের সেই সেকেন্ড ফেজ, যার নকশা ট্রাম্পের টুইট করা ওই ম্যাপেই লুকিয়ে রয়েছে। ইরানকে চারপাশ থেকে পিষে ফেলার ছক। টাইমিংটা খেয়াল করুন, ঠিক যে মুহূর্তে পুতিন বেজিংয়ে পা রাখছেন, ঠিক সেই সময় ওয়াশিংটনে বসছে ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অতি গোপনীয় বৈঠক। পেন্টাগন ইতিমধ্যেই হোয়াইট হাউসকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গত 28 ফেব্রুয়ারির তুলনায় এই মুহূর্তে ইরানের ভেতরের সামরিক প্রস্তুতি অনেক গুণ বেশি শক্তিশালী। তাই মার্কিন স্পেশাল অপারেশনাল ফোর্সকে ইরানের মাটিতে নামিয়ে তাদের পরমাণু কেন্দ্রগুলো কবজা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে। তাই আমেরিকা এখন নিজের ঘাট থেকে ঝুঁকি কমাতে চাইছে। ছকটা হলো, আমেরিকা নিজের সরাসরি যুদ্ধ ঘোষণা না করে উপসাগরীয় দেশগুলোর সেনা বা প্রক্সি ফোর্স
ফোর্সকে সামনে রেখে ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলবে। যুদ্ধের কৌশল যখন বদলাচ্ছে তখন অপারেশনের নামও বদলাচ্ছে। এতদিন যে মিশনটা চলছিল তার নাম ছিল অপারেশন এপিক ফিউরি, কিন্তু ওয়াশিংটনের নতুন নাম দিতে চলেছে অপারেশন স্লেজ হ্যামার। নতুন অপারেশনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে 60 দিন। অন্যদিকে ত্রিমুখী মহাযুদ্ধের আঁচ পেয়ে এশিয়ার আরেক বড় শক্তি জাপান এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জাপান খুব ভালো করেই বুঝছে রাশিয়া আর চীন যদি ইরানের পেছনে এসে দাঁড়ায় তবে আমেরিকা যতই তর্জন গর্জন করুক না কেন, হরমুজ প্রণালী দিয়ে খনিজ তেলের স্বাভাবিক সরবরাহ আর বজায় থাকবে না। আর এই রুট বন্ধ হওয়া মানেই জাপানের নিজের দেশের ভেতর নেমে আসবে তীব্র অর্থনৈতিক মন্দা, দেখা দেবে চরম জ্বালানি সংকট। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ব্যাংক অফ জাপান এক ধাক্কায় প্রায় $2.86 বিলিয়ন মার্কিন ট্রেজারি বন্ড বিক্রি করে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে। গত 30 বছরের ইতিহাসে জাপানের তরফ থেকে এটাই হতে চলেছে মার্কিন ট্রেজারি বন্ড বিক্রির সবচেয়ে বড় ঘটনা। আজ বিশ্ব শেয়ার বাজারে যে তুমুল ধস নেমেছে তার পেছনে কিন্তু জাপানের এই একটা সিদ্ধান্তই কাজ করছে। কারণ এর আগে জাপান যখনই মার্কিন বন্ড বিক্রি করেছিল তখন আন্তর্জাতিক শেয়ার বাজার এক ধাক্কায় প্রায় 15% পর্যন্ত পড়ে গিয়েছিল। ট্রাম্প এতদিন যে স্ট্র্যাটেজি নিয়ে চলছিলেন, অর্থাৎ তেলের দোহাই দিয়ে শান্তির কথা বললে শেয়ার বাজার চাঙ্গা হবে আর যুদ্ধের কথা বললে বাজার পড়বে, সেই চেনা ছকটা এবার পুরোপুরি ঘেটে গেছে। এখন যখন জাপান সরাসরি এই অর্থনৈতিক চালটা চেলে দিল তখন পরিষ্কার হয়ে গেল যে পরিস্থিতি কতটা স্পর্শকাতর। এদিকে বেজিং চুক্তির ঠিক আগেই রাশিয়া জানিয়ে দিয়েছে তারা ইউরোপের দেশগুলোকে তেল বিক্রি করতে রাজি, কিন্তু তার বদলে কোনো মার্কিন ডলার নেওয়া হবে না। তেলের দাম মেটাতে হবে মাত্র দুটো কারেন্সিতে, হয় চীনের ইউয়ান না হয় রাশিয়ার রুবেল। অর্থাৎ এক লহমায় বিশ্ব তেল বাজার থেকে ডলারকে দুর্বল করে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি। একই সুরে সুর মিলিয়েছে ইরানও। তেহরানও সাফ জানিয়ে দিয়েছে তেল বা জ্বালানি বাণিজ্যে ডলারের কোনো জায়গা নেই। তবে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা বিটকয়েন বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করতে সম্পূর্ণ প্রস্তুত। খেলাটা তাহলে বুঝুন, লড়াইটা আর শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নেই। এটা আসলে মার্কিন ডলারের একাধিপত্যকে গুড়িয়ে দেওয়ার এক মহাযুদ্ধ। এবার ভাবুন, ভারতের মতন বিশ্বের যে সমস্ত দেশ বাণিজ্যের জন্য ডলারের উপর নির্ভরশীল তাদের কি হবে? ভারতের কি হবে? ভারত আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের উপর ভীষণভাবে নির্ভরশীল। তার প্রভাবও হারে হারে টের পাওয়া যাচ্ছে। ডলার সাপেক্ষে টাকার দর হু হু করে নিচে নেমেই চলেছে। ভারতের শেয়ার বাজার থেকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে পরিমাণ টাকা তুলে নিতে শুরু করেছে তা গত কয়েকদিনের তুলনায় কয়েক গুণ বেশি। পরিসংখ্যানটা শুনলে চমকে উঠবেন। গত কয়েকদিনে যেখানে গড়ে প্রতিদিন 5 থেকে 6 হাজার কোটি টাকা বাজার থেকে তুলে নেওয়া হচ্ছিল, গতকাল সেই অঙ্কটা এক লাফে 10,000 কোটি টাকা পার করে গেছে। এই যুদ্ধকালীন পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ার বাজার থেকে ইতিমধ্যেই 2 লক্ষ কোটি টাকারও বেশি তুলে নিয়েছে। সব মিলিয়ে তাই আগামী 24 ঘন্টা পুরো পৃথিবীর জন্য সবচেয়ে ক্রুশিয়াল। এই 24 ঘন্টাতেই ঠিক হয়ে যাবে পৃথিবীতে এক নতুন মহাযুদ্ধের দামামা বাজবে নাকি রাশিয়া চীনের নতুন চালের সামনে মার্কিন যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি থমকে গিয়ে এক রক্তক্ষয়ী অপারেশন স্লেজ হ্যামারের রূপ নেবে। আজকের রাতটা সত্যি এক চরম উৎকণ্ঠার রাত। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা আর বিশ্ব নেতাদের সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আগামীকাল সকাল হতেই আমাদের সামনে স্পষ্ট হতে শুরু করবে। তাহলে সমীকরণটা একদম পরিষ্কার, লড়াইটা আর শুধু মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বা ওমান উপসাগরের জলসীমায় আটকে নেই। ওয়াশিংটন থেকে বেজিং, মস্কো থেকে টোকিও, বিশ্বের 3 মহাশক্তি এই ক্ষমতার দম্ভ আর ডলার রুবেলের মহাযুদ্ধে সরাসরি মাসুল গুনতে শুরু করেছে। আমাদের ভারতের বাজার যখন বিদেশি পুঁজিপতিরা এই দেশের বাজার থেকে 2 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে চম্পট দেয়, তখন বুঝতে হবে বারুদ ওদিকে জ্বললেও আগুন লেগেছে আমাদের পকেটে। তাই সবশেষে আজ বিশ্ব রাজনীতির এই চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারতের আমজনতার দেওয়ালে পিঠ থেকে যাওয়া দুটো বেদনাদায়ক সত্যি প্রশ্ন নিজেদের বিবেককে করা দরকার। 1,
বিদেশি বিনিয়োগকারীরা প্রতিদিন আমাদের বাজার থেকে যে 10,000 কোটি টাকা করে বের করে নিয়ে যাচ্ছে, তার ধাক্কায় কাল যখন আপনার চাকরিটা চলে যাবে কিংবা আপনার জমানো পুঁজিটা সির্ফ কাগজের টুকরোয় পরিণত হবে, তখন কি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে দূরের ঘটনা বলে এড়িয়ে যাওয়ার কোনো বিলাসিতা আমাদের আর বাকি থাকবে? 2. বিশ্বযুদ্ধের আবহে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া হবে আর ডলারের পতনে আমাদের টাকার দাম রেকর্ড স্তরে ভাঙবে, তখনও কি আমরা সস্তা রাজনীতির ধর্মীয় মেরুকরণ আর ভোটের উৎসবে মজে থাকব, নাকি আমাদের রুটি রুজি আর ধসে পড়া অর্থনীতির আসল হিসেবটা সরকারের কাছে চাইতে শিখব? ঘড়ির কাঁটা টিকটক করছে, সময় ফুরিয়ে আসছে, চোখ বন্ধ রাখলেই কিন্তু প্রলয় বন্ধ হয় না। ভাবুন, আরো ভাবুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।